রাগে গজগজ করছেন মোস্তফা সাহেব। বাড়ির লোকেদের হাবভাবে রাগটা আরো বেশি করে মাথায় চড়ে বসেছে। বাড়ির একটা মানুষেরও মাথা ব্যথা নেই। সবাই এই বিয়েতে সম্মতি দিয়ে বসে আছে। আশ্চর্য, তাদের এমন পজিটিভ রিয়াকশন কেন হবে? নির্বিকার না হয়ে এক একজন ঢাকঢোল পেটাতে তৈরি। তার ছোট ভাই আনোয়ার সাহেবের কথাই বলা যায়, সেই দিব্যি ধেই ধেই করে নেচে কূদে রাজি তন্ময় ওর বিয়েতে। উল্টো তিনিই পারেন না, এখনই তন্ময়কে কোলে তুলে নাচতে শুরু করে দেন। হয়তো পারলে এলাকা জুড়ে মাইকিং করতে ছুটতেন। ছেলের সাথে এত এত বোঝাপড়া, এত এত ঝগড়াঝাঁটি মোস্তফা সাহেব তাহলে কার জন্য করলেন? দিন শেষে যার জন্য তিনি করেছেন চুরি, সেই এখন বলছে সে চোর। সবার ভালোর মধ্যে মোস্তফা সাহেব হলেন কালো, ভিলেন সেজে বসে আছেন। এইসব ভেবে সিংহের মতন গর্জন দিয়ে উঠেছে। তাকে দেখেই দুরু দুরু কাঁপছে জাবেদা বেগমের অন্তরাত্মা। ভয়ে তিনি জবুথবু হয়ে আছেন, চাচ্ছেন কোনো রকম লাঠি মেরে শুয়ে পড়তে। চোখ বুজে ঘুমের দেশে পাড়ি দেবেন, ঢপ ধরবেন। ঘুমিয়ে পড়েছে দেখলে কি আর ডেকে তুলে চেঁচাবে? কখনোই না। সেই সূত্র ধরে তিনি বিছানার কাছটায় মাত্রই গিয়েছেন। অমনি রাগিত সুরে মোস্তফা সাহেব স্ত্রীর উদ্দেশ্যে বলে বসলেন, একে ছেলে তুমি আমায় দিলে, এর থেকে আমার কলিজা ছিঁড়ে খেতে, খেয়ে ঠেকুর তুলতে। জাবেদা বেগমের চোখ জোড়া ছোট ছোট হয়ে এলো তৎক্ষণাৎ। অগোচরে মুখ বেঁকিয়ে ভেঙচি কাটলেন। যে মানুষটা ছেলেকে একদিন না দেখে ঘুমাতে পারেন না, ছটফট করে বেড়ায়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, তার মুখে এসব মানায়? নেহাতি পক্ষে রেগেমেগে বলছেন, সাত সকালে ঠিকই সব ভুলে বসবেন। জাবেদা বেগম বোঝানোর তাগিদে বলতে নিচ্ছিলেন। রাগ ছেড়ে মুছে শুয়ে পড়েন। রাত অনেক হয়ে মোস্তফা সাহেব হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে গেলেন। লিভিং রুমে পৌঁছে বাড়ির প্রত্যেকটি সদস্যকে চেঁচিয়ে ডেকে আনলেন। ঘোষণা দিলেন ওর আর দোতলায় থাকতে পারবে না, ওকে নিচতলার একটা ফাঁকা রুমে ট্রান্সফার করতে হবে, আজ এবং এখনই। মোস্তফা সাহেবের কথার অমান্য করার স্পর্ধা কার আছে? সেই মুহূর্তে আকাশ, সাবিয়া, রুবি লেগে পড়েছে ওর রুমের গুরুত্বপূর্ণ জিনিসপত্র ট্রান্সফার করতে। নিচতলার বাঁদিকে রুমে রাত বিরেতে ট্রান্সফার করা হলো সবকিছু জিনিসপাতি। মোস্তফা সাহেব সিঁড়িপথে দাঁড়িয়ে থেকে বিচক্ষণ নজরে নিজের চোখেই জিনিসপাতি ট্রান্সফারের কার্যক্রম দেখছেন। আনোয়ার সাহেব অবশ্য একটিবার মুখ খুলতে নিয়েছিলেন। বড় ভাইয়ের কঠিন চোখের চাহনি দেখে চুপ করে গিয়েছেন পর মুহূর্তে। একই ব্যাপারটা ঘটেছে তন্ময়ের সঙ্গে। সেও দোতলায় থেকে দাঁড়িয়ে অসহায় চোখে দেখছে এসব কাণ্ডকারখানা। কিছু যে বলবে সম্ভব নয়, এখন মুখ খুললে কিছু বলার সর্বনাশ হবে। এভাবেই বাবাকে দেওয়া ওয়াদা সে ভঙ্গ করেছে। সে বিষয়ে মোস্তফা সাহেব আপসেট ভীষণ। তন্ময় বুঝতে পেরেছে বলেই আর ঝামেলা করল না। একচিত্তে দেখলো ওর ছোটখাটো দেহটা পুতুল হাতে সিঁড়ি বেয়ে নিচে নামছে, আর চোখে ফিরিয়ে ফিরিয়ে বারংবার কেমন করে চাইছে। মুখটায় এইটুকুনি হয়ে আছে, ওর মুখশ্রীতে লেপ্টে আছে, ও যেতে চাচ্ছে না। তন্ময়ের ভীষণ মায়া লাগলো। ইচ্ছে করলো দৌড়ে গিয়ে ওকে বুকে পিষে নিতে। যত প্রকার আদরের পৃথিবীতে এক্সিস্ট করে সব ওর ওপর ঢেলে দিতে। ওর নিচতলার রুমে ঢুকতে দেখে কিছুটা শান্ত হলেন মোস্তফা সাহেব। স্থির চিত্তে উপস্থিত সকলের মুখমণ্ডলে চোখ বুলিয়ে বললেন, নিজেদের মধ্যে কোনো বিয়ে হয় না, পরিবার ছাড়া কিসের বিয়ে? পারিবারিকভাবে বিয়েটা না হওয়া অব্দি ওরও এখানেই থাকবে। তোর কি মতামত আনোয়ার? আপত্তি আছে? আনোয়ার সাহেব বড় ভাইয়ের তালে তাল মিলিয়ে সঙ্গে সঙ্গেই মাথাটা দুলিয়ে বোঝালেন, না, আপত্তি নেই, থাকতে পারে না। মোস্তফা সাহেব শেষবারের মতন ছেলেকে তেচরা ভাবে এক মুহূর্ত ভাবে দেখলেন। তন্ময় সমানভাবেই তাকিয়ে রইল। জন্মদাতা পিতাকে আরেক দফায় রাগাতে ভ্রু তুলল। দুই ভ্রু নাচিয়ে যেমন শুধাচ্ছে, কি ব্যাপার স্যাপার? মোস্তফা সাহেবের মেজাজ মুহূর্তেই তুঙ্গে উঠল। তিনি আঙুল তুলে উচ্চকণ্ঠে বকাঝকা করে চলে যেতে উদ্যত হলেন। জাবেদা বেগমও স্বামীর পেছন পেছন চলে গেলেন। আনোয়ার সাহেব মৃদু মৃদু হাসছেন। মুচকি সেই হাসি চোখে তুলে দোতলায় দৃষ্টি ফেললেন। তন্ময়কে এক পলক দেখে সিঁড়ি ভেঙে ওপরে উঠে এলেন। তন্ময় এগিয়ে এসে সামনাসামনি দাঁড়ালো, দৃষ্টি তার নত, সভ্যভদ্র তার ভাবভঙ্গি। আনোয়ার সাহেব হাত উঁচিয়ে তন্ময়ের কাঁধে রাখলেন। তন্ময় দৃষ্টি নত রেখেই বলল, ওরূপে বোনের মতন আমি কখনো দেখিনি। মাফ চাচ্ছি চাচ্ছু, তোমার ভরসা আস্থা ভেঙেছি, তোমাকে ঠকিয়েছি। আনোয়ার সাহেবের ঠোঁটের রেখা প্রশস্ত হলো। তিনি মোলায়েম পিতৃত্ব সুরে শোধালেন, বাবা, তোর কি ওরকে পছন্দ ছিল? তন্ময় মাথা ওঠালো। তার নিভৃততম
চোখ জোড়া দৃষ্টি সম্মুখে দাঁড়ানো আনোয়ার সাহেবের চোখের মধ্যখানে সে গভীর কণ্ঠে ঝরঝরে ভঙ্গিতে নির্দ্বিধায় বলল, পছন্দ। প্রচন্ড ছোট শব্দ হয়ে যায়, বড় জোর সাধারণ শোনায়। আমি ওকে ভালোবাসি, ভীষণ রকমের ভালোবাসি চাচ্ছু। আনোয়ার সাহেব দীর্ঘশ্বাস ফেললেন, বোঝবার ন্যায় মাথা দোলালেন, ফিচলে হেসে বললেন, যতটুকু বুঝলাম ওরও তোকে ভালোবাসে। মিয়া বেবি রাজি তো ক্যা করেগা কাজী? হুম। তন্ময়ও এ যাত্রায় ঠোঁট টিপে হেসে ফেলল। আনোয়ার সাহেব নিভু নিভু গলায় বললেন, একটা মাত্র সন্তান আমার, তাও মেয়ে। সবসময় ভেবে রেখেছি একটা সময় আসবে যখন আমরা ওই আদরের টুকরোটুকুকে বিয়ে দিতে হবে। আমাদের ফেলে ওকে শ্বশুরবাড়ি যেতে হবে, তাদের মানিয়ে চলতে হবে। কেমন হবে তারা? আমাদের মতো কি আগলে রাখবে ওকে? ভালোবাসবে? পত্রিকা পড়তে বসলেই কত রকমের নিউজ পড়ি আর আঁতকে উঠি, ভয় পাই আমার মেয়েটা সুখে থাকবে তো। এতটুকু বলে একটু থামলেন আনোয়ার সাহেব, তার চোখ জোড়া লাল হয়ে এসেছে। ভেজা চোখ নিয়ে হেসে অস্পষ্ট ভঙ্গিতে বলে উঠলেন, এখন আর সেসবের চিন্তা ভাবনা নেই বাবা। খাঁটি রত্ন তুই, হাতের তলায় বড় হওয়া ছেলে আমাদের। তোকে চিনি জানি, আমাদের মেয়ের জীবনসঙ্গী হিসেবে তোর থেকে ভালো আর কেউ হতে পারে না, সম্ভব নয়। আমি ওকে তোর হাতে তুলে দিতে পেরে চিন্তামুক্ত থাকবো। সারা জীবন মেয়ের চোখের সামনে থাকবে একই বাড়িতে, এই তো আমার শান্তি। তন্ময় প্রতিজ্ঞা দেবার মতন দৃঢ় গলায় জানালো, আমি ওকে সুখে রাখবো, দেখে রাখবো সারা জীবন। পরদিন শাহজাহান বাড়ি শান্ত, বড় শান্ত। যে যার মতন নিত্যকালের হাবভাবে রয়েছে। তন্ময় নিজের মতন নির্বিকার, আগেকার ন্যায়। সদ্য বিবাহিত পুরুষ তাকে কোনো দিক দিয়েই লাগছে না। সে সকাল সকাল রোজকার মতন অফিস ব্যাগ হাতে নিচে নেমে এসেছে, ব্রেকফাস্ট করে অফিস যাবে। ওরও ইতিমধ্যে পরিপাটিভাবে উপস্থিত, উৎসুক নয়নে রান্নাঘরে উঁকিঝুঁকি দিচ্ছে। কি করতে চাইছে ও আর এক আল্লাহ ছাড়া কেউ হয়তো বুঝবে না। তন্ময় গোপনভাবে এক পলক দেখল, খেয়াল করলো সুন্দর একটা ড্রেস পরেছে, সাদা আনারকলি, দু চোখে গাঢ় করে কাজল পরেছে, দোহাত জুড়ে সাদা কাচের চুড়ি। তন্ময় মুগ্ধ হলো। মেহার মতন চেয়ে থাকতে চেয়েও নিজের দৃষ্টি অস্বাভাবিক ধৈর্যসহ নিয়ন্ত্রণে নিল। একই গতিতে হেঁটে এসে চেয়ার টেনে বসলো। ওরু শব্দ শুনে তড়িৎ ফিরে তাকালো। তন্ময়কে দেখে জড়সড় ভাবে দাঁড়ালো। লাজুক ওর হাবভাব, কি সুন্দর নতুন বউয়ের মতন লজ্জা পাচ্ছে। আফসোস, তাদের অবস্থা অন্যদের থেকে ভিন্ন, না হলে হয়তো তারা এখন নিউলি ম্যারিড কাপল হতো, সুন্দর একটা দেশে হানিমুনে ছুটতো। খেতে বসে সকলে ঘুরিয়ে ফিরে তন্ময় ওরকে আর চোখে কোনা চোখে দেখছে। নির্বিকার থাকতে চেয়েও আর পারছে না কেউ। এই যে জাবেদা বেগম বারংবার ওদের দেখছেন আর মিটিমিটি হাসছেন, একই অবস্থায় সাবিয়া, রবি, দীপ্ত। সুমিতা বেগম আবার অন্যদিকে আগের চেয়ে তন্ময়ের পানে নজর বেশি দিচ্ছেন। 4 বার তিনি তন্ময়ের সামনে গিয়ে ওর পানে রুটি তুলে দিয়েছে। এ যাত্রায় মুখ খুলে জিজ্ঞাসা করে বললেন, বাবা আর কিছু লাগবে তোর? মুখে পরোটা গিলতে নিয়ে তন্ময় কেসে উঠল। বাড়ির ছেলে সে, সারা জীবন ডাইনিং থেকে নিজের হাতে নিয়ে খেয়েছে। কখনো এহেন প্রশ্ন করেনি সুমিতা বেগম, তাই অপ্রস্তুত হয়ে পড়েছে এক মুহূর্তের জন্য। জাবেদা বেগম ঠোঁটে ঠোঁট টিপে হাসি আটকে রেখেছেন। ওরও ইতিমধ্যে চেয়ার থেকে দাঁড়িয়ে পড়েছে, তড়িঘড়ি করে ব্যগ্র ভঙ্গিতে এক গ্লাস পানি এগিয়ে ধরেছে। এতে করে পরিস্থিতি আরো হাস্যকর হয়ে ওঠে। শব্দ করে হেসে ফেলে সাবিহা। মোস্তফা সাহেব গম্ভীরে চূড়ান্তে গিয়ে দাঁড়িয়ে পড়লেন, গটগট পায়ে বেরিয়ে যান। সে যেতেই সবাই স্বতঃস্ফূর্তভাবে হেসে কুটি কুটি। সকলে কেন হাসছে তা তন্ময় বুঝলে ওরও বুঝল না বোধ হয়। বোকা বোকা চোখে দেখছে সবাইকে। তন্ময়ের চোখে চোখ পড়ল এইবার, নিগাড়ভাবে চেয়ে থাকে। ধীর গলায় তন্ময় নিজেই অজান্তে বলে বসে, অফিস যাচ্ছি, আসি। কান সকলের খাড়া হয়েছিল। কথাটা কম বেশি সবাই কর্ণগোচর হলো। দ্বিতীয় দফা উচ্চস্বরে হেসে উঠল সকলে। তন্ময় অনিয়মিতভাবে ব্যাগ হাতে বেরিয়ে এলো দ্রুত পদচারণে। বাগানে পৌঁছে আটকে রাখা দীর্ঘ নিঃশ্বাসটুকু ফেলবে, তখনই খেয়াল করলো সম্মুখে মোস্তফা সাহেব দাঁড়িয়ে, যেন তার জন্যই অপেক্ষা করছে ভদ্রলোক। বাবা ছেলের মধ্যে সেইখানে সেই মুহূর্তে দাঁড়িয়ে কিছু মুহূর্ত তর্ক বিতর্ক চলল। সেই তর্ক বিতর্ক থামলো আনোয়ার সাহেবের উপস্থিতিতে। মোস্তফা সাহেব এবং আনোয়ার সাহেব একসঙ্গে বেরিয়ে পড়েছেন। তন্ময় নিজের গাড়িতে উঠে বসেছে। গাড়ি স্টার্ট করতেই বাদিক চলল। ওরও এগিয়ে এসেছে, সঙ্গে সাবিয়াও আছে। ওদের আসতে দেখে কাঁচ নামিয়ে দিল। সাবিয়া মিটিমিটি হেসে শোধালো, আমাদের সামনের পার্লারে নিয়ে যাবা?
তন্ময় ভ্রু তুলল জিজ্ঞাসা ভঙ্গিতে। এত সকালে পার্লার কি? সাবিয়া ডান চোখ টিপে হাস্যময় ভাবে বলল, ওর নাক ফুরাবে। আশ্চর্য হলো তন্ময়। নাক ফুটো করবে? হঠাৎ সেটা কেন? তাও বিয়ের পরদিনই? সে খানিক ভেবে দেখল, দেশের মেয়েরা সাধারণত বিয়ের পরপরই নাক ফুরিয়ে নেয়। এ যাত্রায় তার চকিত দৃষ্টি অরুতে পড়ল। অরু কান দুটো রক্তি ও অন্যদিকে চেয়ে আছে। তন্ময় নিজেও কল্পনা জল্পনায় ব্যস্ত হয়ে পড়ে। অরুকে নাক ফুরালে কেমন লাগবে? পরপর নিজের ভাবনায় মাটি চাপা দিয়ে গম্ভীর গলায় ধমকের সুরে বলে, নাক ফুরাতে হবে কেন? তাও এই সময়? এসবের দরকার নেই, যা ভেতরে। এতটুকু বলে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাতে ফিরে লক্ষ্য করে ওরও নাক ফুরিয়েছে। কি সুন্দর একটা ডায়মন্ডের নাক ফুল পড়ে আছে। এই সাধারণ বিষয়টা ঝড় তুলল তার বুকে। ইচ্ছে করলো ছুঁয়ে দেখতে, চুমু খেতে। দারুণ সৌন্দর্যের প্রতীক হয়ে দাঁড়ালো ওই নাক ফুলের ওর মুখ জুড়ে। একদিন সুযোগ পেয়ে সে চুমু বসিয়েছিল। তারপর তারপর এক একটি দিন একই গতিতে একই নিয়মে চলতে লাগলো। মন মতন ওর সঙ্গে সময় কাটানো দুষ্কর হয়ে দাঁড়ালো বটে। বাড়ির সবাই তাদের চোখে চোখে রাখে। একা ওকে পাওয়াটা অসম্ভব হয়ে পড়েছে। দূর হতে এক পলক দেখা, ব্যাস। মাঝে মধ্যে অবশ্য সঙ্গ পাওয়া যায়। গেলেও সময় যেন কিভাবে চলে যেত। এভাবেই কেটে গেল 3টা বছর, কতগুলো বসন্ত। ফেব্রুয়ারি মাস, বসন্তকাল। বাংলায় ফাল্গুন মাস। আজ 14 তারিখ, ভালোবাসা দিবস। এই দিনে ঢাকা শহরে পথঘাটে ধর্মঘট পড়ে। ভালোবাসা ধর্মঘট। আকাশে বাতাসে আয়তে বায়ুতে উড়ে বেড়ায় ভালোবাসারা। ডানে বামে ওপরে নিচে সবখানেই বিভিন্ন ভাবে উপস্থিত থাকে কপট কপটিদের। এহেন দিনে সাত সকালে তন্ময় ধানমন্ডির লোবানা রেস্টুরেন্টের নির্বিকার মুখে বসে, পরনে সাদা রঙের পেলো শার্ট, সাথে কালো কার্গো প্যান্টস। চুলগুলো অপরিপাটি ভাবে কপালে পড়ে শূন্য চেয়ে থেকে হাতে গরম কফিটায় হুটহাট চুমুক বসাচ্ছে। এই যাত্রায় মাথা না ঘুরিয়ে, শুধু চোখের মনি ঘুরিয়ে আর চোখে একটিবার দেখে নিল আশপাশে একদম মুখোমুখি বসা দুজন ব্যক্তির ছলাকলা। অয়নের সঙ্গে খুব একটা প্রতিমুহূর্ত সম্পর্ক নেই মোস্তফা সাহেবের। বিশেষ একটি কারণে অয়নকে দু চোখে দেখতে পারে না ভদ্রলোক। চোখ মুখ গম্ভীর করে রাখে চূড়ান্ত পর্যায়ে, যেন অয়ন কোটি টাকা তার থেকে চুরি করে নিয়েছে। অবশ্য কোটি টাকা না নিলেও একমাত্র মেয়ে তো চুরি করেইছে। ধনঢ্য ছেলে মানুষ একটা। নাক টিপলে এক্ষুনি দুধ বেরোবে। এমন ছেলের ভিতরে মেয়েটা তার কি দেখলো? কথায় আছে প্রেম অন্ধ। মেয়েটা নিশ্চয় অন্ধ হয়ে গেছে। মোস্তফা সাহেবের কপালে গুনে গুনে 4টা ভাঁজ পড়ল। হাতের কফিটার পানির মতন ঠান্ডা হতে চলেছে। চুমুক দেবার বিন্দুমাত্র আগ্রহ নেই। এত বিচ্ছু ছেলেকে দেখলে তার খাওয়া দাওয়া হাওয়াতে মিলিয়ে যায়। বেলুনের মতন চুপসে আসে মুখশ্রী। আর এদিকে আরেকটা আছে তার ছেলে, চুপচাপ মুখে কুলুপ এঁটে বসে। ওকে কি তিনি বসে থাকতে এনেছেন? কিছু বলবে তা না? একটিমাত্র আপন ছোট বোন ওর। সেই বোনের জন্য কি চিন্তা নেই? মোস্তফা সাহেব দুবার চোখ উঠিয়ে তাকালেন তন্ময়ের দিকে। ইশারা ইঙ্গিতে তিনি কথাবার্তা আগাতে বললেন, কিন্তু ছেলেটা আর সে সুযোগ দিলে তো? দিচ্ছেই না। উদাস ভঙ্গিতে অন্যদিকে ফিরে বসে উপায়ন্তর না পেয়ে গলা খাকারি দিলেন। তন্ময় ডান ভ্রু তুলে তাকায়। জুবুথুবু হয়ে বসে থাকা আয়নও চায়। ছেলেটা প্রচন্ড নার্ভাস, বুকের ভেতর ধুকপুক করছে। করবে না? বসেছে প্রেমিকার পিতামাতার তার সম্মুখে গম্ভীর মুখে। আরে আরে গম্ভীর নিগারুভাবে চাইছে, তার শক্তপোক্ত ভঙ্গি দেখছে, আর সেই আসামির ন্যায় মাথা ঝুঁকিয়ে আছে। এছাড়া আর তার করার কি আছে? নেই। সাক্ষাৎ করতে হবে। ভবিষ্যৎ শ্বশুরকে পটাতে না পারলে কেমন পুরুষ সে? নিজেকে ধাতস্থ করল অয়ন। উৎসুক চোখে চেয়ে সে ভদ্রভাবে এক গ্লাস পানি এগিয়ে ধরল। অন্য হাতে একটি টিস্যু বাড়িয়ে দিল। আঙ্কেল, একটু গলাটি ভিজিয়ে নেন, ভালো লাগবে। মোস্তফা সাহেব কঠিন মুখে শক্ত চোখে চেয়ে গম্ভীর গলায় শোধালেন, আসল বয়স কত তোমার? স্মার্ট কার্ড কোথায়? এনেছো তো? আর পিসি আর পিএসসি, জিএসসি, এসএসসি, এইচএসসি আর অনার্স সার্টিফিকেট কোথায়? আয়ন শুকনো ঢোক গিলল। এক পলক অসহায়ভাবে তন্ময়ের দিকে তাকালো। আমতা আমতা করে বলল, এসব তো আনতে বলেননি আঙ্কেল। মোস্তফা সাহেব চোখ দুটো বড় করে ফেললেন, চোখ রাঙিয়ে শাসালেন, বলতে হবে কেন?
এইসব ইম্পর্ট্যান্ট তুমি জানো না? এতটুকু জানো না কিন্তু প্রেম তো ঠিকই করতে জানো, অভদ্র ছেলে। অয়ন মিনমিনিয়ে ভঙ্গিতে জানালো, প্রেম তো রক্তে মিশে, এমনিতেই এসে যায়। কিন্তু ভবিষ্যৎ শ্বশুর ঠিক কি দেখে পরীক্ষা নেন তা তো জানতাম না। নির্বাক মোস্তফা সাহেব নিজের জবাব হারিয়ে বসেছেন। কিংকর্তব্যবিমূঢ় তাকে এক পলক দেখে তন্ময় আর চোখে আবডালে সেকেন্ডের জন্য ঠোঁট টিপল। মোস্তফা সাহেব রাগী গলায় বলে উঠলেন, এই ছেলে, ভবিষ্যৎ শ্বশুর কে তোমার? মুখে সামলে কথা বলো। ভালোই ভালোই বলছি, আমার মেয়ে তোমার হাতে আমি দিচ্ছি না। শুনেছ? বুঝেছ? কান খুলে মন দিয়ে শোনো, আমার মেয়ে তোমার হাতে দেব না। আয়ন আশ্চর্য না হয়ে পারল না। এখানে তাহলে তাকে ডাকা হয়েছে কেন? প্রশ্নবদ্ধ চোখে তন্ময়কে দেখল, তারপর মোস্তফা সাহেবকে। হতবাক গলায় শোধালো, এই কথায় কি আমি সাবিয়াকে কল করে জানাবো? মোস্তফা সাহেব তাজ্জব বনে গেলেন। চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল। মেয়ের নাম বলে তাকে হুমকি দেওয়া হচ্ছে? তাকে? শাহজাহান মোস্তফাকে? ধমকে উঠলেন তৎক্ষণাৎ। বলে দেবে মানে? তুমি আমাকে হুমকি দিচ্ছ? সাহস তো কম না তোমার। দেখছিস তন্ময়, দেখ এই ছেলের আসল রূপ। অয়ন স্বাভাবিক শান্ত গলায় বলল, আমাকে সাবিয়া বলেছে আপনি আমাদের মেনে নিয়েছেন, ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা বলতে এসেছেন। আমি সেভাবেই তৈরি হয়ে এসেছি। মোস্তফা সাহেব কি ইচ্ছে করে এসেছে? সুখে এসেছে নাকি? নেহাতি মেয়ের মুখের পানে চেয়ে এসেছে। মেয়ের কান্নাকাটি তিনি বাবা হয়ে মেনে নিতে পারছেন না বলেই বাধ্য হয়েছেন মেনে নিতে। অয়ন সিরিয়াস হলো, চোখ মুখ শান্ত স্থির করে তাকালো, কণ্ঠে দৃঢ়তা এনে বলল, আপনি আমাকে বলেছেন সাবিয়াকে পেতে আমার যোগ্য হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি 2 বছর সময় নিয়েছিলাম, বলেছিলাম 2 বছরে নিজের পায়ে দাঁড়িয়ে দেখাবো, নিজের ইনকাম সোর্স দেখাবো। 3 বছর হতে চললো, আপনাকে দেওয়া প্রতিশ্রুতি আমি রেখেছি। প্রথমত আমি নিজের ব্যবসা শুরু করেছি, বেশ কিছু কোম্পানিতে ইনভেস্ট করেছি, ইনভেস্ট শতগুণে বাড়ছে। মার্কেটে স্টক কিনেছি। সাবিয়াকে সুখে রাখার মতন অবস্থা হয়েছে আমার। এখন আপনার প্রতিশ্রুতি রাখার পালা আঙ্কেল। মোস্তফা সাহেব অন্যদিকে ফিরে রইলেন, মুখে রা নেই তার। তন্ময় কফিটা টেবিলে রাখলো, অয়নের চোখে চোখ রেখে প্রশ্ন করলো, আঙ্কেল আন্টি মেরেছে? তাদের কোনো রকমের আপত্তি নেই তো? অয়ন মাথা দুলিয়ে বলল, নাই ভাইয়া, তারা মেনেছে। আর বাদ বাকি কি মানলো না মানলো, আই ডোন্ট কেয়ার। মোস্তফা সাহেব উঠে দাঁড়ালেন। তন্ময় অয়নও উঠে দাঁড়ালো। মোস্তফা সাহেব এই যাত্রায় সম্পূর্ণ দৃষ্টি অয়নের দিকে রেখে বলল, তোমার বাবা মাকে বাসায় আসতে বলো, বাকিটা তাদের সাথেই বলবো। কথাটুকু শেষ করে তিনি দরজার দিকে হাঁটা ধরলেন। তন্ময় অয়নের কাঁধে চাপড়ালো আশ্বস্ত করার ভঙ্গিতে। অয়নের চোখ উজ্জ্বল হয়ে আসে নক্ষত্রের মতন, খুশিতে আত্মহারা হয়। প্রফুল্ল গলায় বলে, ধন্যবাদ ভাইয়া, আমি নিরাশ করবো না, সাবিয়াকে সুখে রাখবো, ভালো রাখবো। তন্ময় হেসে ফেলল, আই ট্রাস্ট ইউ, অল দ্য বেস্ট। তন্ময় বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। গাড়ির সামনে মোস্তফা সাহেব দাঁড়িয়ে আছে শটান ভাবে। তন্ময় পকেট থেকে চাবি বের করলো, চাবি চাপ দিতেই গাড়ি আনলক করলো। মোস্তফা সাহেব উঠে বসলেন। অপর পাশ দিয়ে ড্রাইভিং এ বসলো তন্ময়। সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল, সিট বেল্ট বেঁধে নাও বাবা। ছেলের কথা মতো মোস্তফা সাহেব সিট বেল্ট বাঁধলেন। তবে তিনি অন্যমনস্ক, চিন্তিত বড়। বাবার মুখ দেখেই বুঝে নিল তন্ময়। নরম গলায় বলল, যা হয়নি তা নিয়ে উল্টোপাল্টা চিন্তা ভাবনা কেন করছো বলো তো? মোস্তফা সাহেবের কণ্ঠে পিতৃসম দুশ্চিন্তা। বাবা হয়ে নে, তারপর বুঝবি। তন্ময় কঠিন হাসল, গাড়ি স্টার্ট করলো, বিচিত্র গলায় বলে ফেললো, সুযোগ করে দিচ্ছ। মুহূর্তেই তেলে বেগুনে জ্বলে উঠলেন মোস্তফা সাহেব, চোখ গরম করে তাকালেন, শাসাতে শুরু করলেন ছেলেকে। লজ্জা করে না তোর এসব বলতে? বিবেক নেই তোর? অতটুকু মেয়েটা, একসময় বোনও হতো তোর। তন্ময় নির্বিকার গলায় বলে বসলো, বিবেক আছে বলে এখনো বাবা হয়নি। লজ্জা শরম আমার আবার এভাবে একটু কম, জানোই তো। মোস্তফা সাহেব এই দামড়া ছেলের সঙ্গে আর একটি কথাও বলবেন না। বাসায় ফিরতেই তন্ময়কে সবাই ঘিরে ধরল। সবাই বলতে সামিয়া, রুবি, দীপ্ত আর আকাশ। তাদের উৎসুক হাবভাব দেখে তন্ময় ভ্রু তুলল। আকাশের ইশারায় চোখ তুলে লিভিং রুমে চাইতেই স্তম্ভিত হলো। একটি বড় গোলাপ ফুলের তোড়া, আঙ্গুল তুলে সেটা দেখিয়ে শোধালো, কার এটা? সাবিয়া মুখ খুলেছিল জবাব দেবার জন্য, তবে দিতে পারল না। তার পূর্বে দোতলা হতে একটি রিনঝিনে পাতলা মেয়েলি কণ্ঠ তেচরা ভঙ্গিতে বলে উঠল, ডিরেক্টর, হ্যাপি ভ্যালেন্টাইন ডে ফ্রম সামিয়া। তন্ময় ভাবাচাকা খেয়ে ওপরে তাকালো, তবে কণ্ঠের মালিককে দেখতে পেল না। পাশ থেকে রুবি ফিসফিসে জানালো, ভাইয়া তুমি যাওয়ার পরপরই এই ফুলের তোড়া এসেছে।
সেন্ডার সামিয়া। আর ছোট্ট নোটে আছে সঙ্গে সেই লেখায় ডিরেক্টর হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তন্ময় বিরক্ত হলো, দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সামিয়া তার অফিসের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে নতুন জয়েন করেছে, তাই অজান্তে এমন দুঃসাহস দেখাতে পেরেছে। মাসখানেক হলো তার জয়েন্ট হয়েছে। এই মেয়ে কি জানে না সে ম্যারেড? এতদিন তো জানার কথা। আশ্চর্য, লিভিং রুমের দিকে আর এগিয়ে গেল না, বরঞ্চ আকাশের উদ্দেশ্যে বলল, এটাকে আপাতত বাইরে রেখে আয়। আকাশ মিনমিন কণ্ঠে শোধালো, মৌমাছি কি সব তোকেই দেখে? কোথা থেকে আসে এরা? তন্ময় অসহায় এই বিষয়ে। সে কি এসব মৌমাছি চায়? চায় না, বরং দূরে দূরেই থাকে। তার এই জীবনে সে শুধু একটা মৌমাছি চেয়েছে, সেই মৌমাছি নিয়েই তার জগৎ সংসার। তন্ময় সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। ওর ঘরটার দরজা বন্ধ। ধীরে সুস্থে দুটো করাঘাত করে, তবে জবাব নেই। কণ্ঠ খাদে নামিয়ে ডাকে, অরু। ভেতর থেকে মেঘের মতন শান্ত কণ্ঠ শোনা গেল, কেউ নেই ভেতরে, দূর হন। ছাদ থেকে নামছিল জাবেদা বেগম। তাকে দেখে তন্ময় সরে যায়। নিজের রুমে ফিরে এসে অরুকে কল করে। মেয়েটা সঙ্গে সঙ্গে কল কেটে দেয়, যেন কল কাটার জন্যই ফোন হাতে নিয়ে বসেছিল। তন্ময়ের মনে পড়ে গতকাল রাতের কথা। অরু বিড়ালছানার মতন তার চারপাশে ঘুরঘুর করছিল আজ বেরোবে বলে। ভেবেচিন্তে মেসেজ পাঠায়, ঘুরতে যেতে চাচ্ছিলি না? রেডি হয়ে নাম। অরু ভেঙানো ধরনের শর্টকাট জবাব এলো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ডিরেক্টর। তন্ময় 2 সেকেন্ড সময় নিয়ে লিখল, রেডি হয়ে নাম, অপেক্ষা করছি। যাব না। তন্ময় মেসেজটি দেখে হাসলো, জবাব না দিয়ে রুম ছেড়ে বেরোলো। সিঁড়ি বেয়ে নিচে নামলো। মোস্তফা সাহেব লিভিং রুমে শান্ত মস্তিষ্কে বসে চা খাচ্ছেন, পাশে জাবেদা বেগম বসে। তন্ময় বেরোতে বেরোতে বলল, ওরকে নিয়ে একটু বের হচ্ছি, সন্ধ্যার আগেই ফিরবো। মোস্তফা সাহেব বাঁকা চোখে এক পলক ছেলেকে দেখে তবে মুখে কিছু বললেন না, চা খাওয়াতে মনোযোগ হয়ে রইলেন। অপরদিকে জাবেদা বেগম বোঝার ন্যায় হাসলেন। বেরিয়ে এসে তন্ময় ড্রাইভিংয়ে উঠে বসলো। সূর্যের রোশনি চোখে লাগায় সানগ্লাস পরে নিল। অপেক্ষারত সে কয়েকবার সদর দরজার দিকে তাকালো। ওরও বেরোলো 20 মিনিট পর। অঙ্গ-প্রত্যঙ্গে লেপ্টানো রক্তরঙা লাল রঙের কামিজ, লম্বা চুলগুলো ছাড়া, যা কোমর ছুঁয়ে আছে। কপালে ছোট কালো টিপ, ছোটখাটো হাস্যোজ্জ্বল মুখটা গম্ভীর করে রেখেছে। সূর্যের আলোতে তাকে রাগিত অপ্সরা লাগছে। তন্ময় রাগান্বিত অপ্সরা। অরু তড়িঘড়ি পাশে এসে বসলো, দরজা লাগিয়ে অন্যদিকে ফিরল। তন্ময় আর চোখে একবার চেয়ে গাড়ি স্টার্ট করলো। বাড়ি থেকে গাড়িটা বেরিয়ে শোধালো, কোথায় যাবে? অরুর জবাব নেই। সে একচিত্তে বাইরে দেখছে। গাড়ির কাজটাও আজ নামাতে বলছে না। ভালো রকম রেগে আছে মনে হচ্ছে। তন্ময় চিন্তিত হয়, মস্তিষ্ক খুঁজতে শুরু করে প্রেয়সীর রাগ ভাঙানোর রাস্তা।